আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আজকে আমরা আবারও চলে এলাম ভার্সিটির মাস্টার ক্লাস কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 গুণগত রসায়নের লেকচার 4 নিয়ে। তো এই লেকচারে আমরা আসলে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র পড়বো, যেটা আমরা অলরেডি একটু একটু পারি। সেটা হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা রিলেটেড কিছু তথ্য। আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপ 6 দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল ও অদক্ষেপ। এটার গুরুত্ব 3 স্টার কেন, চলো একটু রিভিউ গুলা দেখি বা কোথায় কোথায় কোশ্চেন গুলো আসছে সেগুলো একটু দেখি। দেখো, জিএসটি তে কিন্তু আসছে, এগ্রিগুচ্ছতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে এই বছর আসছে এবং রিপিট আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এই বছরই আসছে এবং রিপিট আসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, চিটাগাং বিশ্ববিদ্যালয় আসছে, খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রশ্ন আসছে এবং রিটেনে কিন্তু দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। তার মানে রিটেন বলো, এমসিকিউ বলো, এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা কিন্তু জানো তোমাদের এইচএসসি তে এই টপিক থেকে কিন্তু সৃজনশীল ছিলই, থাকবেই, মাস্ট, এরকম আর কি। আচ্ছা, ফার্স্টে আমরা একটু বুঝি আগে, হ্যাঁ, দ্রাব্যতা জিনিসটা বুঝার আগে দ্রবণ সম্পর্কে একটু জানা লাগবে। দ্রবণ কত প্রকার? হ্যাঁ, দ্রবণটাকে আমরা আসলে আগে বুঝি। দ্রবণ কি? দ্রবণ হচ্ছে দ্রব এবং দ্রাবকের একটা মিশ্রণ, তাই না? সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। আচ্ছা, দ্রব এবং দ্রাবকের একটা সমসত্ব মিশ্রণকে আমরা বলতেছি দ্রবণ। এখন দ্রবণটা 3 ভাগে ভাগ করা যায়, 3টা টাইপে ভাগ করা যায়। একটা হচ্ছে অসম্পৃক্ত, একটা সম্পৃক্ত, একটা অতিপৃক্ত। আচ্ছা, এখানে আমার একটু দ্বিমত আছে, আমি তোমাদের সাথে শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে, ধরো আমার কাছে একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারে সর্বোচ্চ 5 কেজি চিনি ধরে, হ্যাঁ, 5 কেজি চিনি ধরে। এখন আমি কি করলাম, এটাতে ঠিক হুবহু 5 কেজি চিনি দিলাম। তাহলে এটাকে বলবো আমরা সম্পৃক্ত অবস্থা বা টইটুম্বুর অবস্থা। হ্যাঁ, টইটুম্বুর। টইটুম্বুর মানে বুঝছো না, একদম ফিল আপ। টইটুম্বুর অবস্থা। আর যদি 5 কেজিতে বেশি দিয়ে দিই, সে ফর এক্সাম্পল এখানে আমি 6 কেজি দিয়ে দিই, তাহলে কি হবে? 6 কেজি চিনি কি এখানে থাকবে? অবশ্যই না। 5 কেজি হওয়ার পর বাকি 1 কেজি নিচে পড়ে যাবে, তাই না? নিচে পড়ে যাবে। তো তখন তৈরি হবে কি? অধক্ষেপ। ওইটাকে আমরা বলতেছি অতিপৃক্ত। অতিপৃক্ত। আচ্ছা, তাহলে এখানে না একটা বিষয় খুব ক্লিয়ারলি বোঝা উচিত, দ্রবণ কখনো অতিপৃক্ত হয় না। কারণ দ্রবণের সর্বোচ্চ অবস্থা কি? সম্পৃক্ত। তারপর যে অংশগুলো সেটা পাত্রে পড়ে যাবে, দ্রবণে তো আর সে থাকতেছে না। তার মানে দ্রবণের সর্বোচ্চ অবস্থা কি? সম্পৃক্ত। আর পাত্রটা যেহেতু সিস্টেমের অংশ, সিস্টেমটা অতিপৃক্ত হতে পারে, বাট দ্রবণ কখনোই পারে না। দ্রবণের সর্বোচ্চ অবস্থা কি? সম্পৃক্ত। এই জন্য কেএসপিটা যেটা মানে দ্রাব্যতা গুণফল, এটা কিন্তু ফিক্সড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল অতিপৃক্ত। আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। কোনটা? আমি যদি 5 কেজি জারে 2 কেজি চিনি রাখতাম, তাহলে কিন্তু আরো 3 কেজি চিনি রাখার মতো জায়গা আছে। তো ওইটাকে আমরা বলতাম হচ্ছে অসম্পৃক্ত বা ফিল আপ হয় নাই, আরো নিতে পারবে, এরকম আর কি ব্যাপারটা। তাহলে আমরা একটা সিদ্ধান্তে চলে আসলাম ভাইয়া, সেটা হচ্ছে দ্রাব্যতা ব্যাপারটা আসলে মানে দ্রাব্যতা যদি আমাদের শুরু করতে হয়, আগে জানতে হবে দ্রবণ। দ্রবণের 3টা টাইপ, কিন্তু আসলে দ্রবণের টাইপ কয়টা? 2টা, 3টা না। একটা হচ্ছে অসম্পৃক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত। সর্বোচ্চ অবস্থা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। কিন্তু তোমার কাছে 3টা বিকার দিল, বিকার দিয়ে বললো তুমি কিভাবে একটা দ্রবণকে কোনো কিছু অ্যাড না করে বা এখান থেকে কিছু না নিয়ে, তাপ চাপ কিছু না দিয়ে কিভাবে বুঝবে এটা একটা সম্পৃক্ত দ্রবণ? বুঝার উপায় হচ্ছে, যদি দ্রবণে কিছু অদক্ষেপ পাওয়া যায়, সেই ক্ষেত্রে বুঝবো এই দ্রবণ তার হাইয়েস্ট লিমিট নিয়ে ফেলছে, বাকিটুকু তো অদক্ষেপ ফেলেই দিছে, তার মানে দ্রবণটা কোন অবস্থায় আছে? সম্পৃক্ত। মানে অদক্ষেপ দেখে সম্পৃক্ত দ্রবণ চেনা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি সামনে, দ্রাব্যতা কাকে বলে? ঠিক আছে, দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, তাই না? দ্রাব্যতা হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা। এখন দ্রবীভূত হয় কে? দ্রবীভূত হয় হচ্ছে দ্রব। তাহলে দ্রাব্যতা অ্যাকচুয়ালি কার ক্ষমতা? দ্রবীভূত হওয়ার দ্রবের ক্ষমতা, তাই না? তার মানে দ্রাব্যতাটা টেকনিক্যালি দ্রবের পরিমাণটাই নির্দেশ করে, হ্যাঁ, দ্রাব্যতাটা। আচ্ছা, তো চলো আমরা এখন এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি, দ্রাব্যতাটা জিনিসটা কি। তো সে ফর এক্সাম্পল তোমার কাছে কি কি ছিল? তোমার কাছে ছিল হচ্ছে দ্রব, তোমার কাছে ছিল দ্রাবক। এই দুইটাকে মিশিয়ে আমরা কি পাইতাম ভাইয়া? দ্রবণ, তাই না? দ্রবণ। আচ্ছা, তাহলে একটা বিষয় একটু চিন্তা করো তো, আমার এটা হচ্ছে মূল তুলনার বস্তু, তাই না? এটা দিয়েই তো দ্রাব্যতাকে আমরা কি করব? তুলনা করব বা দ্রাব্যতাকে সংজ্ঞায়িত করব। তাহলে বাকি দুইটাকে অবশ্যই ধ্রুবক রাখতে হবে, কারণ সবগুলাই যদি ভেরিয়েবল হয় তাহলে তো সংজ্ঞা কিভাবে দিবা, তাই না? তাহলে এটাকে ধ্রুবক রাখা হয় কিভাবে জানো? দ্রাবকের পরিমাণটাকে ফিক্সড করে দেওয়া হয়। দ্রাবকের পরিমাণটাকে কি করে দেওয়া হয়? ফিক্সড করে দেওয়া হয়। দ্রাবকের পরিমাণটা ফিক্সড করা হয় কতটুকু? ওই যে হিসাবের সুবিধার্থে বলা হয় 100 গ্রাম দ্রাবকে পরিমাণটা ফিক্সড করে দেওয়া হয়। আর দ্রবণের তো আর পরিমাণ ফিক্সড করা যায় না, দ্রবণের ফিক্সড করা যায় হচ্ছে কি? দ্রবণের অবস্থা। দ্রবণের অবস্থাটা হয় ফিক্সড। দ্রবণের
অবস্থাটা হয় ফিক্সড। অবস্থা বলতে ও কি সম্পৃক্ত, ও সম্পৃক্ত নাকি অতিরিক্ত, ব্যাপারটা অনেকটা ওরকম। ধরো আমার কাছে 10 টাকা আছে, আরেকজনের কাছে 20 টাকা আছে, আমি কাউকে 10 টাকায় দিয়ে দিলাম আর সে 20 টাকা থেকে 10 টাকা দিল, তো আসলে কে বেশি দিছে? 10 টাকার 10 টাকাই দিয়ে দিলাম মানে 100% দিয়ে দিছি, একজন 20 টাকা 10 টাকা দিছে মানে 50%। তো এটা কিন্তু কম্পারিজন আসলে হয় নাই। কম্পারিজন হইতে হইলে কি হইতে হইতো, দুইজনের সেম টাকা থাকতে হইতো, তারপর দেখা যাইতো কে কতটুকু টাকা দিল, এরকম আর কি বিষয়টা। তো সেম একটা অবস্থায় যদি আনতে হয়, সেটা হলো সম্পৃক্ত অবস্থা, যেটা সর্বোচ্চ অবস্থা, ঠিক আছে? এই জন্য তাহলে অবস্থাটা হচ্ছে কি অবস্থায় আনতে হবে, সেম অবস্থায়, যেটাকে আমরা বলতেছি সম্পৃক্ত। সম্পৃক্ত অবস্থায় নিয়ে সবকিছুকে আমাদের তুলনা করতে হবে। আচ্ছা, তার মানে আমরা যদি একটা সংজ্ঞায়িত করি, হ্যাঁ, এটা হচ্ছে আমার তুলনার বস্তু, হ্যাঁ, তুলনার বিষয়। তাহলে যদি সংজ্ঞায়িত করি, অবশ্যই যেহেতু এখানে তরল পদার্থ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তো তাপমাত্রাটাকে আমরা ফিক্স ধরেই নিব আর কি, হ্যাঁ। যদিও এই সংজ্ঞার জন্য তাপমাত্রা ফিক্স ধরা লাগবে না, যেহেতু দ্রাবকটাকে আমরা গ্রামে নিয়ে নিছি, ভরে নিয়ে নিছি, কিন্তু টেকনিক্যালি বাস্তব ফিল্ডে তো আমরা আসলে মোলারিটি নিয়ে কাজ করি, ওগুলো নিয়ে আস্তে আস্তে আমরা পড়বো। তো যেটা বলতেছিলাম ভাইয়া, সেটা হচ্ছে তাহলে দ্রাব্যতা কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তার মানে দ্রাব্যতাটা কিন্তু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করতেছে ভাইয়া। কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে? ধরো ফার্স্টে আসতেছে দ্রবের প্রকৃতি, আমি এটাও একটু আলাদা করে লিখি। দ্রাব্যতার নির্ভর করতেছে একটা দ্রবের প্রকৃতির উপর নির্ভর করতেছে দ্রাব্যতাটা। মানে ধরো চিনি যতটুকু দ্রবীভূত হবে, লবণ তো ততটুকু দ্রবীভূত হবে না, বেশি বা কম হবে। তার মানে দ্রবের প্রকৃতি চেঞ্জ হলে কিন্তু দ্রাব্যতা চেঞ্জ হয়। এরপর আসতেছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমি ধরো পানির মধ্যে চিনিকে দ্রবীভূত করাতে চাইলাম, যতটুকু চিনি লাগবে, অ্যালকোহলের মধ্যে যদি আমি চিনিকে দ্রবীভূত করতে যাই, তার চেয়ে বেশি বা কম চিনি লাগবে, সমান হবে না কখনোই। তার মানে দ্রাবক চেঞ্জ হলেও কিন্তু দ্রাব্যতা চেঞ্জ হয়। আরেকটা হচ্ছে চাপের একটা পরিবর্তন আছে। চাপের পরিবর্তনকে আমরা হেনরির সূত্র নামে চিনি। হেনরির সূত্র, যেটা খুব সহজ একটা উদাহরণ হচ্ছে কোকা কোলা, ফান্টা, এগুলা এগুলা বেভারেজ গুলা কি করে, এই যে দ্রাব্যতা সমানুপাতিক চাপ, চাপ যত দিব দ্রাব্যতা তত বাড়বে। তাহলে এস ইকুয়াল টু কে ইন্টু পি চলে আসে। এস ইকুয়াল টু কে ইন্টু পি মানে কি, এটা হচ্ছে হেনরির ধ্রুবক, কি এটা হচ্ছে হেনরির ধ্রুবক। মানে দ্রাব্যতা বাড়বে চাপের সাথে সাথে। ওই যে চাপ দিলাম, চাপ বৃদ্ধি করলাম একটা কোকা কোলার ভিতরে, এজন্য কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড আকারে দ্রবীভূত হয়ে আছে। যখনই মুখটা খুলে দিলাম, চাপটা কমে গেল, তখনই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আসতেছে। মানে চাপ কমলে দ্রাব্যতা হ্রাস পায়, এরকম আর কি। আর আরেকটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তাপমাত্রা। আরো অনেক ধরনের ইফেক্ট আছে, মানে মূল গুলো বলতেছি আর কি। তাপমাত্রা, তাপমাত্রার বিশাল একটা ব্যাপার আছে, চলো ব্যাপারগুলো একটু শিখি। দ্রাব্যতার ইস্যুটা কি আসলে, হ্যাঁ, খেয়াল করো। একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। ধরো একটা বিক্রিয়া আছে এ প্লাস বি, হ্যাঁ, এখান থেকে হচ্ছে ধরো সি প্লাস ডি, এটা ধরো ডেল এইচ নেগেটিভ, মানে তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদী বিক্রিয়া। আর সেম জিনিসটা যদি ডেল এইচ ইকুয়াল টু পজিটিভ হইতো, তাহলে এটাকে আমরা কি বলতাম, তাপহারী বিক্রিয়া, তাই না? এটা তো আমরা নর্মাল জেনারেল নলেজ, হ্যাঁ। তাপহারী বিক্রিয়া কাকে বলে, তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। এখন একটু খেয়াল করো তোমরা সবাই। ধরো আমার কাছে আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সলিড আকারে আছে, হ্যাঁ, সলিড। এটাকে যদি দ্রবীভূত করি, সেটা তো পানিতে গিয়ে কি হবে, অ্যাকুয়াসে কনভার্ট হয়ে যাবে। পুরোপুরি যদি দ্রবীভূত হয়, তাহলে তো একদিকেই সাইন থাকবে, সোডিয়াম প্লাস অ্যাকুয়াস প্লাস ক্লোরাইড মাইনাস অ্যাকুয়াস, পুরোপুরি দ্রবীভূত হয়ে গেল আর কি, হ্যাঁ। তার মানে এটা কি টাইপের বিক্রিয়া, এটা কি তাপহারী নাকি তাপ উৎপাদী, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, ঠিক আছে? যেমন ধরো আমার, ধরো এটা তো কোথায়, সামনের দিকে গেলে হচ্ছে বিক্রিয়াটা কি হচ্ছে, দ্রবীভূত বা দ্রাব্যতা বাড়তেছে, ঠিক আছে? তাহলে এটা যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয়, আমি যদি তাপমাত্রা বাড়াই, তাহলে কিন্তু দ্রাব্যতা কমবে, কারণ তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়, তাই না? তাহলে কিন্তু দ্রাব্যতা কমবে। আবার তাপহারী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াই, সেক্ষেত্রে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। তার সরি, তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাবে, তার মানে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তো এখানে একটু জেনারেল কথা লিখি আর কি, হ্যাঁ। তাহলে তাপহারী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াই, বিক্রিয়া যাবে ফরওয়ার্ডে, আর ফরওয়ার্ড যাওয়া মানে আসলে দ্রবীভূত হওয়া, তার মানে দ্রাব্যতা বাড়বে, হ্যাঁ। আর যদি তাপ উৎপাদী বিক্রিয়া হইতো, জিনিসটা তাপ উৎপাদী বিক্রিয়া হইতো, তাপ উৎপাদী বিক্রিয়াতে কিন্তু তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া ব্যাকওয়ার্ডে যাবে, পশ্চাতে যাবে, হ্যাঁ, উল্টা।
কষ্টতে গেলে কি হবে, তখন দ্রাব্যতা আমার হ্রাস পাবে, দ্রাব্যতা আমার হ্রাস পাবে। ওকে, দ্রাব্যতা আমার হ্রাস পাবে। আচ্ছা গেল এই জিনিসটা। এখন কিছু কিছু আয়ন আছে যাদের ক্ষেত্রে আবার এই টাইপের একটা ঝামেলা দেখা দেয়। ধরো দ্রাব্যতার একটা ট্রেন্ড দেখাই তোমাকে, হ্যাঁ ঠিক আছে। এই পাশে এইখানে কিছু জিনিস আছে, ছোট ছোট করে জিনিসগুলো আমরা শিখলে আশা করি বুঝবো। এখানে ধরো তাপমাত্রা দিলাম টি, কেলভিন টেম্পারেচার, হ্যাঁ কেলভিন টেম্পারেচার। তো কিছু কিছু আয়ন আছে ধরো তাদের দ্রাব্যতা তাপমাত্রা বাড়ার সাথে সাথে একটু একটু কমে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কমে মানে কি, তারা কি ধরনের বিক্রিয়া, তাদেরটা তাপ উৎপাদী বিক্রিয়া। কিছু কিছু আছে যাদের তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তেছে, অনেক বেশি আকারেও বাড়ে। তাহলে এগুলো আসলে তাপহারী, কারণ তাপমাত্রা বাড়ালে তারা সম্মুখ দিকে যাচ্ছে আর বেশি বেশি দ্রবীভূত হচ্ছে। হ্যাঁ এই পাশটা হলো দ্রাব্যতা আর কি, হ্যাঁ দ্রাব্যতা। আচ্ছা আর কিছু কিছু আছে যেমন সোডিয়াম সালফেট দর্শন পানি ধরো, হ্যাঁ এরকম ধরো, জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি। কিছু সময় ধরে এমনি বাড়তে বাড়তে আবার একটা পয়েন্টের পরে কমতে থাকে। এই যে কিছু পয়েন্ট পর্যন্ত বাড়ে, কিছু পয়েন্ট পর্যন্ত কমে, মানে প্রথম দিকে সে কিন্তু আসলে তাপ হারির মতো কাজ করে, দ্বিতীয় দিকে সে আবার তাপ উৎপাদীর মতো কাজ করে। এটা কাদের জন্য জানো, যেগুলো হলো শোধক কেলাস, যেগুলোর সাথে পানি থাকে, যেসব কেলাসে, যেমন সোডিয়াম সালফেট দর্শন পানি ধরো, গ্লোবাল লবণ বলি যেটাকে, তাই না, দর্শন পানি। তো এটাতে কি হয়, শুরুতে এটাকে যখন হিট দেওয়া হয় ও তাপ গ্রহণ করতে থাকে, তাপ গ্রহণ করতে থাকে, তাপ গ্রহণ করতে থাকে, তাপ গ্রহণ করতে 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 ধরো এই টেম্পারেচারটা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা পর্যন্ত সে মোটামুটি তাপ গ্রহণ করে এই পানিটাকে ভেঙে দেয়। মানে সে যত তাপ গ্রহণ করবে তত পানিটা তার থেকে, মানে পানির সাথে বন্ধন তার ভাঙতে থাকবে। একটা সময় এই পয়েন্টে এসে সে হয়ে যাবে শুধু সোডিয়াম সালফেট, শুধু সোডিয়াম সালফেট। আর এই পাশে সে কিন্তু থাকবে সোডিয়াম সালফেট 10 পানি, এই পাশে থাকলে সোডিয়াম সালফেট প্লাস 10 পানি, আর এই পাশে থাকবে শুধু সোডিয়াম 2+, সালফেট 2-। মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়তো দ্রবীভূত করতে গিয়ে, এজন্য তার আবার দ্রাব্যতা কমতে থাকে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে। তো আগে যখন পানি সহ থাকে তখন সে তাপ নিতে পারে, তাপ হারি। এই পয়েন্টে গিয়ে তারা আলাদা হয়ে যায়, পানি আরো আলাদা হয়ে যায়। তারপর যতই তাপ দিই না কেন তখন সোডিয়াম আর সালফেটকে দ্রবীভূত করা লাগে, তার মানে ওইটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, এবং এই জন্য কি হয়, দ্রাব্যতা কমতে থাকে। তাহলে এই যে এই একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে অনেকে ওই যে ক্রিটিক্যাল টেম্পারেচার অনেক নামেই বলে আর কি। তো এটা হচ্ছে ওই যে চেঞ্জিং টেম্পারেচার আর কি, যখন এটা হচ্ছে কি কাদের জন্য হয়, এই যে এরকম শোধক কেলাস বা কেলাস পানি যাদেরকে আছে, যাদের অণুতে আছে, তাদের জন্য এগুলো হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হইলো দ্রাব্যতার একটা গ্রাফ, তাপমাত্রা পরিবর্তন আর কি। ওকে, তো এই তাহলে এটা রিভাইজ দিয়ে ফেলি। দ্রাব্যতার ক্ষেত্রে আমরা কি কি পড়লাম? এক, দ্রাব্যতা কি হয়, তাপমাত্রা নির্দিষ্ট। দ্রব্য হইল মূল তুলনার বিষয়, যতটুকু দরকার নিব। দ্রাবক হচ্ছে যার সাপেক্ষে তুলনা করা হয়। পরিমাণটা আমরা ধরে নেই সংজ্ঞার খাতিরে 100 গ্রাম। দ্রবণ হচ্ছে অবস্থাটা নির্দিষ্ট ধরে নেই, যেটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা, ঠিক আছে। সংজ্ঞা তো ভাইয়া দিলামই, যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলে, সিম্পল। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের গেল। এখন আসি দ্রাব্যতার কনসেপ্ট। অনেকের ধারণা যে দ্রাব্যতার একক নাই, অনেকের ধারণা দ্রাব্যতার একক নাই, বাট দ্রাব্যতা যেহেতু সম্পৃক্ত অবস্থার ঘনমাত্রাই হচ্ছে দ্রাব্যতা, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই হচ্ছে তার দ্রাব্যতা, তাহলে এটাকে আমরা আসলে কি নাম দিব, এটাকে আসলে আমরা কি নাম দিব? তো চলো জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ওকে, তো যেটা বলতেছিলাম, যে এই জিনিসটা যদি বুঝতে হয় তাহলে আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিই। হ্যাঁ ধরো আমি তোমাকে বললাম সোডিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা 30। হ্যাঁ এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, যেহেতু কোনো একক দেয়নি, হ্যাঁ 100 গ্রাম দ্রাবকে দ্রব্য যদি আমরা কত 30 গ্রাম দেই, তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। ওই সম্পৃক্ত দ্রবণটা কতটুক, দ্রব্য প্লাস দ্রাবক ইকুয়াল টু 130 গ্রাম। যেহেতু এইখানে অনুপাতটা অনেকটা এরকম, যে দ্রাব্যতা বলতে বোঝায় যে দ্রবের ভরটাও গ্রামে পার 100 গ্রাম দ্রাবক, এই জন্য গ্রাম গ্রাম কাটা গিয়ে কোনো ইউনিট থাকে না। তার মানে এই যে এই জিনিসটা যেটা, এটা একক নাই কখন, যখন দ্রাবকের সাপেক্ষে আমরা হিসাব করি তখন হচ্ছে একক বিহীন, একক বিহীন। কিন্তু যখন আমরা দ্রবণের সাপেক্ষে হিসাব করব, দ্রবণের সাপেক্ষে, যেমন 1 লিটার দ্রবণে 10 গ্রাম দ্রব্য আছে, ওইটাও কিন্তু একটা দ্রাব্যতা, গ্রাম পার লিটার, যেহেতু এটাও একটা
মানে ঘনমাত্রার একক। আবার 100 মানে 1 লিটার দ্রবণে এত মোল দ্রব্য দ্রবীভূত আছে, মোলারিটি, এটাও কিন্তু যেহেতু ঘনমাত্রার একক, তার মানে এটাও কিন্তু দ্রাব্যতার একটা একক। ঠিক আছে, এই খালি মনে রাখবা একক থাকলে সেটা দ্রবণের সাপেক্ষে হিসাব করা হয়েছে, একক না থাকলে সেটা দ্রাবকের সাপেক্ষে হিসাব করা হয়েছে। তুমি জাস্ট কোশ্চেনটা পড়বা, কোশ্চেন পড়ে দেখবা, আর কিছুই না। ওকে, তো চলো কয়েকটা কোশ্চেনে চলে আসি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 5 গ্রাম পার লিটার হলে 400 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে? মানে হচ্ছে 1 লিটার বা 1000 ml আর কি, 1000 ml এ আছে কতটুকু? 5 গ্রাম। তাহলে 400 ml এ কতটুকু আছে? তাহলে 5 × 400 ডিভাইড বাই 1000, ঠিক আছে, 2, এই 5 দুগুণে 10, তাহলে 2, তাহলে এটা আসে হচ্ছে 2 গ্রাম। অ্যান্সার হচ্ছে 2 গ্রাম। শেষ, সিম্পল। তারপর আসো, লেড ক্লোরাইড গরম পানিতে দ্রবণীয় কিন্তু শীতল পানিতে অদ্রবণীয়। আচ্ছা, পানির তাপমাত্রা বাড়াইলে বা যে কোনো জায়গার তাপমাত্রা বাড়াইলে আসলে দ্রাব্যতা বৃদ্ধি পায় নরমালি, এটা জেনারেল সেন্সে বলতেছি আর কি। আর কাদের ক্ষেত্রে? এটা আসলে তাপহারীদের ক্ষেত্রে। হ্যাঁ, তো লেড ক্লোরাইডের ব্যাপারটা ওরকম আর কি, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নরমালি কেন ওকে আমরা মানে পানিতে দ্রবীভূত করতে পারতেছি না, মানে ঠান্ডা পানিতে? এটার কারণ হচ্ছে লেড ক্লোরাইডের ক্ষেত্রে দেখো, লেডের আকারও বড়, ক্লোরাইডের আকারও বড়, মানে এটা কিন্তু আসলে আয়নিক যৌগ তৈরি করে, আর আয়নিক যৌগের ল্যাটিস এনথালপি অনেক বেশি থাকে। আয়নিক যৌগগুলো খুব শক্ত বন্ধনে আবদ্ধ থাকে, ল্যাটিস এনথালপি অনেক বেশি থাকে। তো দেখো, এটা অপোলারও না, আয়নিক যৌগ সবসময় পোলার, এটার পোলার আয়ন হয় নাই, তার মানে আলটিমেটলি এটা ল্যাটিস শক্তি গ্রেটার দেন হাইড্রেশন শক্তি। যার ল্যাটিস শক্তি বেশি সে পানিতে কম দ্রবীভূত হয়, যার হাইড্রেশন শক্তি বেশি সে পানিতে বেশি দ্রবীভূত হয়। তো আলটিমেটলি অ্যান্সার কিন্তু 3, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, জাহাঙ্গীরনগরে এই বছর আসছিল। পানিতে গ্যাসীয় দূষক সমূহের দ্রাব্যতা নিয়ন্ত্রিত হয় কোন সূত্র দিয়ে? ওই যে বললাম তো, গ্যাসীয় যদি হয়, গ্যাসীয় চাপের কথা আসলে বা গ্যাসের কথা আসলে একটাই সূত্র, সেটা হচ্ছে হেনরির সূত্র, যেটা ভাইয়া দেখালাম, S = KP। আচ্ছা, সিলভার সায়ানাইড পানিতে স্বল্প দ্রবণীয় হলেও কোনটি প্রয়োগে এর দ্রাব্যতা বৃদ্ধি পায়? আচ্ছা, সিলভার সায়ানাইড হচ্ছে নরমালি এটার কি বলবো, এটার হচ্ছে পোলারাইজেশন অনেক বেশি হয়, তো এটা হচ্ছে পানিতে সহজে দ্রবীভূত হতে পারে না। বা চিন্তা করতে পারো যে সায়ানাইডও মোটামুটি আকারে বড়, সিলভারও আকারে বড়, দুইটা বড় হওয়াতে ওদের ল্যাটিস এনথালপি বেশি, সহজে পানিতে দ্রবীভূত হতে চায় না। তো এইসব ক্ষেত্রে যেসব স্বল্প দ্রবণীয় লবণ আছে, এদের দ্রাব্যতা বৃদ্ধি করতে আমরা এদেরকে আসলে জটিল যৌগে কনভার্ট করি। কিভাবে? দেখো, এই যে ধরো সিলভার সায়ানাইড আছে, এটাকে যদি আমি পটাশিয়াম সায়ানাইড দিই, তখন একটা যৌগ তৈরি হবে পটাশিয়াম ডাইসায়ানো সিলভারেট। হ্যাঁ, পটাশিয়াম ডাইসায়ানো সিলভারেট 1, এই যৌগটা তৈরি হবে। এতে করে কি হলো? K+ হইলো, আর এই যে ডাইসায়ানো সিলভারেট আয়ন তৈরি হইলো। তাহলে প্লাস মাইনাস আয়ন যে তৈরি হইলো, এই কারণে এটা কিন্তু পানিতে যে পোলার যেহেতু হয়ে গেছে, আয়নাইজ যেহেতু হয়ে গেছে, পানি তো পোলার কম্পাউন্ড, তাহলে পানিতে ইজিলি দ্রবীভূত হয়ে যাবে। তার মানে আমরা যেসব স্বল্প দ্রবণীয় লবণ আছে তাদেরকে জটিল যৌগে কনভার্ট করে এসে পরিণত করতে পারি, পানিতে দ্রবীভূত করতে পারি। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে। তাহলে অ্যান্সার কি হবে? পটাশিয়াম সায়ানাইড। হ্যাঁ, পটাশিয়াম সায়ানাইড। আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রায় 750 ml সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কত? গ্রাম পার লিটার। দেখো, তাহলে খুব সিম্পল, একটু খেয়াল করো না, 750-এ আছে কতটুকু? 200 গ্রাম। লিটারে যদি নেই তাহলে 1000 ml এ কত, তাই না? তাহলে 750 ইন্টু 200 ইন্টু 1000 ডিভাইড বাই 750। তো একটু খেয়াল করো, এটা কাটলাম, এটা কাটলাম, 25 দিয়ে যদি ভাগ করি, 3 × 25 = 75, 4 × 25 = 100। হ্যাঁ, জাস্ট একটু খেয়াল করো, এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? 800 না? তাহলে দেখো, এই জিনিসটাকে লিখতে পারতেছি আমরা 800/3, এভাবে লিখতে পারতেছি। তার মানে এটাকে একটু হিসাব করো, 3 দুগুণে 6, 20, 3 6 18, 20, 3 6 18.67, এরকম হবে আর কি। তাহলে অ্যান্সার কিন্তু ডি। দেখছো, ক্যালকুলেটর কিন্তু লাগে না। আচ্ছা, কক্ষ তাপমাত্রায় 75 গ্রাম ভরের সোডিয়াম ক্লোরাইডের একটি সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, দ্রবণ আছে কতটুকু? 75 গ্রাম সম্পৃক্ত, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। আচ্ছা, তাহলে দ্রব্য আছে কতটুকু? 20 গ্রাম। দ্রাব্যতার একক কত? এখানে কিন্তু কোনো মানে দ্রাব্যতা কত, কোনো একক নাই, তার মানে দ্রাবকের সাপেক্ষে হিসাব করতে হবে। তাহলে দ্রাবকটা কতটুকু দেখো তো? 75। দ্রবণ থেকে দ্রব্য বাদ দিতে হবে, দ্রবণ থেকে দ্রব্য বাদ দিতে হবে, তাহলে কত হলো? 55 গ্রাম। তাহলে দ্রাব্যতা, দ্রাব্যতা কি হয় বলতো? আমরা তো জানি যে উপরে থাকবে দ্রব্য, দ্রব্য কত? 20, নিচে থাকবে দ্রাবক, আর কতটুকু দ্রাবকের সাপেক্ষে হিসাব করি? 100 গ্রাম। হ্যাঁ, এই যে 100 গ্রাম, এই, তাহলে হিসাবটা করো তো, এটা কত হয়? 5 11 55, 5 20 100। ঠিক আছে, 5 11 55, 5 20 100। আর আরেকটা কি হইতে পারে? ধরো আরো সহজভাবে যদি একটু চিন্তা করি, ধরো আরো সহজভাবে এটা ক্যালকুলেট করা যায়। দেখো, 20 × 100
ডিভাইড বাই কত বললাম 55। দেখো 5 দিয়ে আগে ভাগ করো, 5 11 55, 4 5 20, ঠিক আছে। 11 দিয়ে ভাগ করো, অলমোস্ট 9 11 কত হলো 99, 9 পয়েন্ট সামথিং, তাহলে 4 নং 36 পয়েন্ট সামথিং, তাই না? 36 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার দেখো এই যে 36 পয়েন্ট সামথিং, দেখছো হয়ে গেছে। ক্যালকুলেটর ওই সময় ছিল বাট লাগে নাই। আচ্ছা, 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, প্রতি লিটারে কতটুকু? তাহলে দেখো 50 ml আছে কতটুকু? 5 গ্রাম। প্রতি লিটার মানে কত? 1000 ml কতটুকু? 5 ইন্টু 1000 ডিভাইড বাই 50। তাহলে কত? এটা এটা কাটা, এটা কাটা, 100 গ্রাম পার লিটার। তাহলে অ্যান্সার হচ্ছে 100 গ্রাম পার লিটার। শেষ। আচ্ছা, তারপর বলছে পানিতে অক্সিজেনের দ্রাব্যতা এত হলে পিপিএম এককে দ্রাব্যতা কত? আচ্ছা, পিপিএম এককে কনভার্সনটা তোমাদের একটু শর্টকাটে বলি। এটার কনভার্সন হচ্ছে 10⁻³ ইন্টু এস ইন্টু এম। দেখো 10⁻³ এস মানে মোলারিটি কত, 2 ইন্টু 10⁻⁻4 ইন্টু এম মানে হচ্ছে আণবিক ভর, অক্সিজেনের কত 32। তাহলে দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে কত আসতেছে? 32 দুগুণে 64 ইন্টু 10⁻³ 10⁻⁻1, তাহলে 10⁻⁻1, হ্যাঁ, তাহলে 6.4 ppm। এই যে অ্যান্সার। শেষ। দেখছো ইজি। তারপর আসি কনসেপ্ট, এবার হচ্ছে দ্রাব্যতা গুণফল ও দ্রাব্যতার মধ্যে সম্পর্ক। তো আমি দুটো উদাহরণ দিয়ে দেখাই আর কি। হ্যাঁ, ধরো যদি এরকম হইতো সিলভার ক্লোরাইড, এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস। হ্যাঁ, তাহলে এটার দ্রাব্যতা বা ঘনমাত্রা ধরো এক্স, তাহলে এটারও এক্স, এটারও এক্স, তাই না, ঘনমাত্রা। তাহলে কে আইপি, আইপি মানে হচ্ছে আয়নিক গুণফল, তাই না, মানে আয়ন গুলার ঘনমাত্রার গুণফল। তাহলে আয়ন গুলা আছে একটা করে, তাহলে এর ঘনমাত্রার গুণফলটা নিলাম আমি। তাহলে এর মানগুলা বসাই দিই। হ্যাঁ, এখন এই মানগুলো আমি এক্স না নিয়ে আমি যদি ধরো এস নেই, হ্যাঁ, ওই তো সম্পৃক্ত অবস্থার ঘনমাত্রাই তো দ্রাব্যতা, তাই না, এস এস এস। তাহলে সেক্ষেত্রে কি হলো এস ইন্টু এস, তাহলে এটাকে আবার বলবো তখন কেএসপি, যেহেতু আয়ন আর নাই দ্রাব্যতা হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল এস স্কোয়ার। চলো আরেকটা উদাহরণ দেখি। সে ফর এক্সাম্পল তোমার কাছে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, একটু কঠিন উদাহরণ নেই। অ্যালুমিনিয়াম অক্সাইডকে ভাঙলে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া? 2টা অ্যালুমিনিয়াম আয়ন আর 3টা অক্সাইড আয়ন, তাই না? এখন খেয়াল করো, ধরো ওর ঘনমাত্রা দেওয়া আছে এস, ওর তাহলে কত হবে 2s, ওর তাহলে কত হবে 3s। মানে কি, মানে হচ্ছে আমার একটা অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা হচ্ছে তোমার 2s আর একটা অক্সাইডের ঘনমাত্রা হচ্ছে তোমার 3s। হ্যাঁ, এটা দেওয়া আছে। তাহলে কে আইপিটা আগে বের করো। কে আইপি যদি বের করি, আয়ন গুলার ঘনমাত্রার গুণফল, দেখো অ্যালুমিনিয়াম আয়ন আছে কয়টা? অ্যালুমিনিয়াম আয়ন আছে কিন্তু 2টা, 2বার গুণ করাচ্ছে স্কোয়ার লেখা ভালো, ইন্টু অক্সিজেন আয়ন আছে কয়টা? 3টা, 3বার গুণ করাচ্ছে কিউব লেখা ভালো। তাহলে আমি এখন কি করতে পারি, জাস্ট এই মানগুলা বসাই দাও, এটা স্কোয়ারই থাকুক এটা কিউবই থাকুক। তাহলে যদি মানগুলা বসাই, অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত লিখলা 2s, অক্সিজেনেরটা লিখলা 3s, তাহলে s দিয়ে যেহেতু কনভার্ট করছো তাহলে এটা কেএসপি লিখে দাও। তাহলে কিন্তু হয়ে গেছে দেখো 2⁻2 3⁻2 s⁻2 প্লাস 3 ইকুয়াল টু 108 s⁵। এটা লেখা যায়। এখন তাহলে একটা জেনারেল ফর্মুলা দাঁড় করে, চলো জেনারেল ফর্মুলা কিভাবে দাঁড় করানো যায়। সে ফর এক্সাম্পল ধরো তোমার কাছে আছে হচ্ছে এম এক্স এন ওয়াই, তাহলে এই এক্স হইলো পরমাণু সংখ্যা আর এম এর আয়ন হচ্ছে ওয়াই, এন এর আয়ন হচ্ছে এক্স। যেমন এই যে দেখো Al2O3, এটা পরমাণু সংখ্যা বাট অক্সিজেনের মানে জারণ মান কিন্তু এটা, অ্যালুমিনিয়ামের জারণ মান কিন্তু এটা, এরকম আর কি। তাহলে এম আয়ন কয়টা আছে? এক্স সংখ্যক এম, আর আয়ন কি হবে ওয়াই প্লাস, আর এনটা কয়টা আছে? ওয়াই সংখ্যক এন, এটার আয়ন কত হবে? এক্স মাইনাস। এই যে অনেকটা এরকম না, দেখো 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 ও 2 মাইনাস, মানে বুঝছো তো, এই 2টা চলে গেছে অক্সিজেনের উপর মাইনাস আকারে, 3টা চলে গেছে অ্যালুমিনিয়ামের উপর প্লাস আকারে। শেষ। ওকে, আচ্ছা এরকমই আর কি। তো এখন ধরো এটার পুরোটা দ্রাব্যতা মানে ঘনমাত্রা এস, এটার তাহলে এক্স এস, এটার তাহলে ওয়াই এস, মানে হচ্ছে এই এম যে আয়নটা দেখতেছো এটার পুরোটার ঘনমাত্রা এক্স এস, আবার এন যে আয়নটা দেখতেছো এটার পুরোটার ঘনমাত্রা হচ্ছে ওয়াই এস। তাহলে আলটিমেটলি কে আইপি চলো হিসাব করি। আমার কাছে কি আছে? এম আয়নটা আছে কয়টা? আছে এক্স সংখ্যক, এক্স বার না লেখাচ্ছে পাওয়ার লেখাই ভালো, ইন্টু আর এটা আছে এন আয়ন, ওয়াই বার না লিখে পাওয়ার লেখাই ভালো। তাহলে এটা এখন কেএসপি তে যদি কনভার্ট করি তাহলে ভিতরে ঘনমাত্রাটা লিখে ফেলি, এটা হলো এক্স এস টু দি পাওয়ার এক্স ওয়াই এস টু দি পাওয়ার ওয়াই। তাহলে এটা ফর্মুলাটা কি আসলে দেখো তো, এক্স টু দি পাওয়ার এক্স এস টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার ওয়াই, এটা হলো কেএসপি। তাহলে সুতরাং কেএসপিটা আমার কি আসতেছে ভাইয়া দেখো তো, এক্স টু দি পাওয়ার এক্স
y টু দি পাওয়ার y s টু দি পাওয়ার x প্লাস y, যেখানে x y হচ্ছে পরমাণু সংখ্যা। তো এক্স্যাক্টলি হুবহু বসাই দিই। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডে যদি বসাই x এর মান 2, y এর মান 3, তাহলে আমার KSP টা কি আসবে ভাইয়া? দেখো তো 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, মানে পরমাণু সংখ্যা আর তার উপরে যেটা আছে সেটাই, x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x প্লাস y। তাহলে কত আসবে দেখো? 108 s টু দি পাওয়ার 5। দেখো এই যে আগেরটার মতোই কিন্তু মিলছে, হুবহু সেম সেম। সিলভার ক্লোরাইডটা করি। সিলভার ক্লোরাইড দেখো এটা 1 1, তাহলে x এর মানও 1, y এর মানও 1, তাহলে KSP কি আসবে আমার? 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 1, s টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে শুধু s স্কয়ার। দেখো শুধু s স্কয়ার, এটা কি দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক, দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। আচ্ছা দেখো কি লিখছে এখানে, লিখছে 25°C তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল এত হলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? ওকে ফাইন, তাহলে দেখো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল, তাহলে সিলভার ক্লোরাইডের x হইলো 1, y হইলো 1, তাই না? তাহলে KSP ইকুয়াল টু কি হবে? 1 টু দি পাওয়ার 1 ইনটু 1 টু দি পাওয়ার 1 ইনটু s টু দি পাওয়ার 1 প্লাস 1 ইকুয়াল টু s স্কয়ার। এই s টা আবার কি? দেখো এখানে যেহেতু একটা একটা আছে, খেয়াল করো, ভেঙে লেখো। সিলভার ক্লোরাইডকে যদি ভেঙে লেখো, সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস, এটার ঘনমাত্রা যদি s হয়, এটারও s, এটারও কিন্তু s, এগুলো ঘনমাত্রা বা দ্রাব্যতা যেমনি বলো, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই তার দ্রাব্যতা। তাহলে শুধু s কি হবে? রুট ওভার KSP ইকুয়াল টু রুট ওভার কত? 10 টু দি পাওয়ার মাইনাস 10, তাহলে হয় 10 টু দি পাওয়ার মাইনাস 5। রুট মানে তো পাওয়ার হাফ আর কি, তাই না? তাহলে ঘনমাত্রা এস এর মানে ক্লোরিনের ঘনমাত্রা বা এটার ঘনমাত্রা অ্যান্সার কত আসলো? 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোল পার লিটার। মনে রাখবা KSP কিন্তু সবসময় মোল পার লিটার এককে নিয়েই করতে হবে। KSP এর অ্যান্সার মোল পার লিটার এককেই আসবে। KSP মোল পার লিটার এককেই আসবে, মোল পার লিটার এককে নিয়েই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক এত, দ্রবণের পিএইচ 10 হলে তাতে Mg2+ এর ঘনমাত্রা কত? আচ্ছা দেখো পিএইচ দেওয়া আছে ভাইয়া কত? 10, তাহলে পিওএইচ কত? আমরা কি জানি? পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, তাহলে 14 থেকে যদি পিএইচ বাদ দিই তাহলে তো হইলো, তাহলে 4। পিওএইচ যদি 4 হয় তাহলে ওএইচ এর ঘনমাত্রা বের করার টেকনিক কিন্তু ভাইয়া ফার্স্ট পেপার 4 নম্বর অধ্যায়ে শিখেছি, 10 টু দি পাওয়ার মাইনাস পিওএইচ। হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা হলো ওএইচ এর ঘনমাত্রা। এখন খেয়াল করো তোমাকে কি বলছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল। দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভেঙে লিখি তাহলে কি পাওয়া যাচ্ছে? ম্যাগনেসিয়াম 2+ প্লাস 2OH মাইনাস। তাহলে একটু কষ্ট করে খেয়াল করে দেখো, এটার মানে তোমার যদি ফর্মুলাটা বসাইতে হয়, দেখো এটার দ্রাব্যতা ধরলাম আমি S, তাহলে এটাও S, এটাও তাহলে 2S ধরলাম আমি, ঠিক আছে? এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল, বা এটাও যদি তুমি নাও বসায়, ধরো এটা তুমি বসাইলে না, তুমি যদি নরমালি এটার KSP যদি এমনিও বসাইতে চাও, হ্যাঁ, যেহেতু দ্রাব্যতা গুণফল লিখছে তার মানে সম্পৃক্ত অবস্থার KSP আর KIP সেম, সম্পৃক্ত অবস্থায় KSP আর KIP সেম, তাহলে কিভাবে লিখবো এটা? ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা স্কয়ার, দুইটা আছে যেহেতু দুইবার গুণ না করে স্কয়ার। তাহলে দেখো ভ্যালুটা কত? KSP 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইকুয়াল টু ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা তো মাত্র বের করলে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 4 স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা কত হলো? 10 টু দি পাওয়ার মাইনাস 8। তাহলে চলো মানগুলো লিখি, 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইকুয়াল টু ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা। তো এটা যদি ওই পাশে চলে যায় তাহলে হয় 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে? এটা হয় ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা, 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা হচ্ছে কি আসবে? ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা। এই যেটা 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, শেষ হয়ে গেল। কতক্ষণ লাগলো? ইজি। ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা এত হলে এটার KSP কত? দেখো এটার x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 2, এই যে 1 2, তাহলে KSP ইকুয়াল টু কি আসবে? 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, s টু দি পাওয়ার 1 প্লাস 2, মানে 4s কিউব। তাহলে দ্রাব্যতার মান দিয়ে দিছে, তাহলে 4 ইনটু s কত? 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কিউব। তাহলে দেখো 4 4 এর জায়গায় থাকবে, 2 কিউব আসবে ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কিউব, ঠিক আছে? তাহলে খেয়াল করো 2 কিউব মানে কত? 8, 4টা 32 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এখন এটা যদি একটা পয়েন্ট এদিকে নিয়ে আসি 3.2, এটাও একটা কমে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 11, ঠিক আছে? 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, শেষ। সহজ, কিছুই করা লাগতেছে না, জাস্ট তুমি যাই করবা হিসাবটা সহজভাবে বসাইলেই হয়েছে। 5টি আয়ন উৎপন্ন হয় এরূপ দ্রব্য যেমন, এই দেখো x এর মান 3, y এর মান 2, এই যে, তাহলে KSP কত হবে? দ্রাব্যতা গুণফল 3 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, s টু দি পাওয়ার 2 প্লাস 3। দেখো
3 × 9 27, 27 ইন্টু 2 × 4 ইন্টু s⁵ তো আলটিমেটলি কত আসে? 4 7 28 8, হাত থেকে 2, 4 2 8 2 10, 108 s⁵, তাহলে 108 s⁵ শেষ। M2X3 লবণের দ্রাব্যতা এত হলে KSP কত? দেখো x এর মান 2, y এর মান 3, একটু আগে বের করছি। x এর মান 2, y এর মান যদি 3 হয় তাহলে KSP আমার কি আসবে? 4⁻2 3⁻3 s⁵ প্লাস 3 মানে 108 s⁵, ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্রাব্যতার মান দেওয়া আছে, তাহলে দ্রাব্যতা গুণফল, তাহলে দেখো 108 ইন্টু 1.1 ইন্টু 10⁻²⁵। আচ্ছা, তাহলে একটু হিসাব করি। 108 ইন্টু 1.1⁵ ইন্টু 10⁻²⁵। আচ্ছা, খেয়াল করো একটু একটা জিনিস, এখানে 108 108 এর মতোই থাকুক, ইন্টু এটা 1.1 কে টু দি পাওয়ার যদি 5 করি 1.3 সামথিং কিছু একটা আসবে, ওটার হিসাবটা আমি আপাতত না লিখলাম। ইন্টু খেয়াল করে এখানে আসে 10⁻−10। এখানে অপশনে দেখো তোমার 1 এর চেয়ে একটু বেশি কি কি আছে, দেখো এটা তো -10 আছে, তো এটাকে যদি আমি পয়েন্টটা এদিকে নিয়ে আসি সেই ক্ষেত্রে এটাকে আমরা কি লিখতে পারি আবার বলো তো? 1.08 ইন্টু 1.1⁵ ইন্টু 10⁻−8, এরকম না? আচ্ছা, তাহলে অ্যান্সার দেখো 10⁻−8 একটাই আছে, তাহলে অ্যান্সার এটাই। কিভাবে? 1.08 এর সাথে আবার 1.1 যদি গুণ করো অবশ্যই 1.56 এর একটু বেশিই হবে, মানটা বেশিই হবে। এটা আবার 10⁻−8 কারোটার সাথেই মিলে না, এইভাবে ক্রস চেক করতে হবে, কারণ ওই সময় ক্যালকুলেটর ছিল, আমি ক্যালকুলেটর ছাড়া দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, আচ্ছা ওকে, এবার হচ্ছে দ্রাব্যতা নীতি। দ্রাব্যতা নীতি কিছুই না, অদক্ষেপ পড়বে কেউ পড়বে না, ওই জিনিসটা আর কি। তো সবাই তো জানো যে KSP আর KIP সমান হওয়া মানে কি? আয়ন আর দ্রাব্যতা দুইটা সমান হওয়া মানে সম্পৃক্ত অবস্থা। আই যদি বেশি হয় মানে আয়ন বেশি, দ্রাব্যতা কম, তার মানে অদক্ষেপ পড়বে। আর দ্রাব্যতা বেশি কিন্তু আয়ন কম মানে অসম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ, এই জিনিসটা আর কি, অসম্পৃক্ত যৌগ। তো এরকম একটা গেল। তো চলো একটু হিসাব করি। আয়নিক গুণফল KIP এবং দ্রাব্যতা গুণফল KSP সম্পর্কের ক্ষেত্রে নিচের কোনটিতে অদক্ষেপ পড়বে? অদক্ষেপ কখন পড়বে? দ্রাব্যতার চেয়ে আয়ন বেশি থাকলে, দ্রাব্যতার চেয়ে আয়ন যখন বেশি থাকবে তখন, হ্যাঁ, তখন অদক্ষেপ দিবে, ঠিক আছে? অদক্ষেপ দিবে, অতিপৃক্ত হয়ে যাবে দ্রবণটা। আচ্ছা, তারপর যদি আসি চাপের প্রভাব। হেনরির সূত্র তো ভাই অলরেডি তোমাদেরকে বলছি যে আমরা যদি চাপ বাড়াই মানে চাপের সাথে দ্রাব্যতা সম্পর্ক সমানুপাতিক, মানে ওই যে কোকাকোলার মতো, চাপ দিলাম বেশি, বেশি প্রেসার দেওয়াতে ওইটা আপাতত পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড রূপে ওই কোকাকোলার সাথে মিশে আছে, মানে এটার ঝাঁজটা বজায় রাখে। যখন কোকটা খুলে দিই তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, কারণ চাপটা কমে যায়। তার মানে দ্রাব্যতার সাথে চাপটা হচ্ছে সমানুপাতিক। কোন অর্থে? শুধু গ্যাসীয়দের ক্ষেত্রে, শুধু গ্যাসীয়দের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোতে কে এর একক কি দেওয়া আছে আর দ্রাব্যতা কোন এককে দেওয়া আছে, চাপের এককে বা কি খেয়াল রাখতে হবে। একটু খেয়াল রাখলে আর কি তোমার এককটা, কে এর এককটা তুমি বের করতে পারবে, আর কিছুই না। যেমন দেখো 20°C তাপমাত্রা ও 0.98 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা কত? হ্যাঁ, তাহলে S = K × P, তাই না? দ্রাব্যতা জানতে চাইছে। আচ্ছা, কি দেওয়া আছে? হেনরির ধ্রুবক দেওয়া আছে 1.38। এটা একটা মজার অঙ্ক, দেখো 1.38 ইন্টু 10⁻³ মোলার পার অ্যাটমসফিয়ার, আর এটাও অ্যাটমসফিয়ার, তাহলে একক কাটাকাটি যাবে। হ্যাঁ, ইন্টু কত? 0.98। এই কমন সেন্স খাটো তো, এটা কি একের ছোট না? তাহলে একের ছোট কোনো কিছু যদি কাউকে দিয়ে গুণ দেই তার মানটা একটু কমে যাবে না? একের ছোট দিয়ে কাউকে যদি গুণ দেই তার মান একটু কমে যাবে, তাহলে অ্যান্সার 1.38 এর একটু কম আসবে। দেখো 1.38 এর কম এই একটাই আছে, দেখছো? একের ছোট কোনো কিছু দিয়ে যদি কাউকে গুণ দেই তার মান কমে যায়, তাহলে এই যে দেখো একটু কম, শেষ, সিম্পল। চাপ হ্রাসে কোনটি দ্রাব্যতা হ্রাস পাবে? দেখো সোডিয়াম ক্লোরাইড কিন্তু সলিড, পটাশিয়াম কার্বন টেট্রাক্লোরাইড, হ্যাঁ, এটা কিন্তু তোমার তরল, হ্যাঁ, লিকুইড। আর সোডিয়াম সালফেট এটাও কিন্তু একটা সলিড, আর কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র গ্যাসীয়। তো হেনরির সূত্র মানে চাপের কাহিনী তো হেনরির সূত্র, হেনরির সূত্র মানেই গ্যাস। তো শুধুমাত্র কোনটার জন্য খাটবে? এটা বি এর জন্য খাটবে, আর কিছু দেখার দরকারও নাই, ঠিক আছে? ওকে, এই তো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে আমাদের লেকচার শেষ হয়েছে। এখানে আমরা কি কি পড়ছি? আমরা কিন্তু দ্রাব্যতা রিলেটেড সবকিছু পড়ছি। দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতার একক কি, দ্রাব্যতা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, দ্রাব্যতা গুণফল কিভাবে বের করে, শর্টকাট কি, হেনরির সূত্র কি, তাপমাত্রার প্রভাবটা কি, ওই যে গ্লোবাল লবণ দিয়ে উদাহরণ দিয়েছি, তাপ হারি তাপ উৎপাদিতে কি হয় না হয়, এভরিথিং আমরা শিখছি। পাশাপাশি কিন্তু ওই যে দ্রাব্যতা নীতি যেটা, হ্যাঁ, পদক্ষেপ কখন পড়বে বা পড়বে না সেটাও কিন্তু ভাইয়া দেখাই দিছি শর্ট ক্যালকুলেশন সহ। তো আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ সবাইকে অ্যাগেইন কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আশা করি ঠিকঠাক মতো বুঝতে পারছো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।